গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আজ এর দ্বিতীয় পর্ব। 500 লেভেলের একটি ক্লাস ছিল 10:30টায়। আনিস ক্লাসে ঢুকে দেখল চেয়ারম্যান ডক্টর হিন্ডারবেন্ট পেছনের দিকে বসে আছে। হিন্ডারবেন্ট একা নয়, অর্গানিক কেমিস্ট্রির ডক্টর বায়ার ও কফির পেয়ালা হাতে বসে আছে। হিন্ডারবেন্ট বলল, আমরা তোমার ক্লাসে বসতে পারি তো? আনিস বলল, নিশ্চয়ই, কোনো প্রশ্ন টশ্ন আবার জিজ্ঞেস করো না। হা হা হা। আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। হঠাৎ করে তার ক্লাসে এসে বসার কারণ বোঝা যাচ্ছে না, তবে এরা তাকে পছন্দ করছে না এটুকু পরিষ্কার বোঝা যায়। পছন্দ না হবার কারণ তার জানা নেই, কোনো কারণ থাকার কথাও নয়। আনিস বক্তৃতা শুরু করলো। ডক্টর বায়ার কিছু শুনছে বলে মনে হলো না। নিচু গলায় ফিস ফিস করে কি যেন বলছে হিন্ডারবেন্টকে। একবার দুজনের সশব্দে হেসে উঠল। হিন্ডারবেন্ট আনিসের দিকে তাকিয়ে বলল, সরি আনিস, তুমি চালিয়ে যাও। আনিস যেতে পারল না। ডক্টর বায়ার হঠাৎ করে বললেন, তোমার ইংরেজি কথা আমি ঠিক ধরতে পারছি না আনিস, তুমি কি আরেকটু স্লো যাবে? তুমি তো নিজে কথা বলছো বায়ার, আমি স্লো বললেও কিছু যাবে আসবে না। দু একটি ছেলে হেসে উঠল। হিন্ডারবেন্ট বলল, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আনিস 10 মিনিট আগে ক্লাস শেষ করে দিল। হিন্ডারবেন্ট উঠতে যাচ্ছিল। আনিস বলল, তোমার সঙ্গে আমার কথা আছে হিন্ডারবেন্ট। বলো। আজকে হঠাৎ আমার ক্লাসে এসে বসলে কেন? পলিমার রিলোজিতে তোমার কোনো উৎসাহ আছে বলে তো শুনিনি। হিন্ডারবেন্ট খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমরা বসেছি একটা জিনিস দেখতে। তোমার সম্পর্কে ডিনের অফিসে একটা রিপোর্ট হয়েছে। বলা হয়েছে তোমার উচ্চারণ কেউ বুঝতে পারছে না। রিপোর্ট কি ছাত্ররা করেছে? তা জানি না, তুমি ডিনকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি তোমার কথা বুঝতে না পারার কোনো কারণ নেই। ধন্যবাদ। আনিস কফি খেতে গেল মেমোরিয়াল ইউনিয়নে। ডক্টর অ্যান্ডারসন খাতাপত্র নিয়ে একটি টেবিল দখল করে বসেছিল। আনিসকে দেখেই গম্ভীর মুখে বলল, তোমাদের বাংলাদেশের স্টল দেখে এলাম। কি দেখে এলে? লাইব্রেরিতে আন্তর্জাতিক একটা মেলা হচ্ছে, সেখানে তোমাদেরও একটা স্টল দেখলাম। আনিসের মনে হলো ডক্টর এন্ডারসন যেন হাসি গোপন করবার চেষ্টা করলো। তুমি কফি শেষ করেই যাও। স্টলের ব্যাপারটি মিথ্যা নয়। একটি প্রকাণ্ড টেবিল নিয়ে শফিক বসে আছে। শফিকের গায়ে একটি হাতা কাটা স্যান্ডো গেঞ্জি এবং পরনে সবুজ রঙের একটি লুঙ্গি। বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক। টেবিলে একটি ময়লা 5 টাকার নোট, দুটি 10 পয়সা। আরেক পাশে একটি বড় ফুলস্কেপ কাগজে হলুদ মার্কার দিয়ে সরেও সরেওয়া লেখা। আনিস স্তম্ভিত। ব্যাপার কি শফিক? আরে আনিস ভাই, আজকে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা চাকরি খুঁজে এসেছিলাম। শুনি ইন্টারন্যাশনাল উইকি হচ্ছে। বাংলাদেশের একটা কিছু না থাকলে দেশের বেইজ্জতি। আমার নিজের কাছে যা ছিল নিয়ে চলে এসেছি। বলো কি? জিনিস কম থাকায় সুবিধা হয়েছে। দেশটা কোথায় কি এসব সবাই জানতে চাচ্ছে। নাম তো জানলো, কি বলেন? খালি টেবিল নিয়ে 7 দিন বসে থাকবে বুঝি? আরে না, আজ বিকালেই রুমকিদের বাড়ি থেকে এক গাদা জিনিসপত্র নিয়ে আসবো, দেখবেন। হুলস্থুল কারবার করব। এক মালয়েশিয়ান আমার স্টলের সামনে এসে দাঁত বের করে হাসছিল। শালার অবস্থাটা কি হয় কালকে দেখবেন। রুমকিকে নিয়ে আসবো। দেশের ইজ্জতের একটা ব্যাপার। আনিস হাসি মুখে বলল, তোমার চাকরির কি ব্যবস্থা হবে? এই 7 দিন আর যাচ্ছে না সেখানে। আরে ভাই, রাখেন চাকরি। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা এখন। লোকজন কেউ কেউ এসে দাঁড়াচ্ছে ওই স্টলের সামনে। কেউ কেউ বিস্মিত হয়ে বলছে, কোন দেশের স্টল এটি? বাংলাদেশের। কোথায় সেটি? প্যাসিফিক আইল্যান্ড? না, এশিয়া মহাদেশে। কত বড় দেশ সেটি? কত স্কয়ার মাইল? কালকে বলতে পারবো, কাল আসবেন। লোক সংখ্যা কত? আগামীকাল জানতে পারবেন।
সব লিখে টাঙিয়ে দেওয়া হবে। আনিস দূর থেকে দেখল লোকজন আসছে না শফিকের স্টলে, তবে বুড়ো বুড়িরা কিছু কিছু আসছে। তারা আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শফিকের বক্তৃতা শুনছে। দেশটা অত্যন্ত সুন্দর, সবুজ, গাঢ় সবুজ, সমুদ্র আর নদী, বনে ঘুরে বেড়ায় ইয়া ইয়া রঙিন বেঙ্গল টাইগার। আগামীকাল যদি আসেন তবে সেই রয়্যাল বেঙ্গলের ছবিও দেখতে পাবেন। দয়া করে আসবেন, ভুলবেন না। শফিকের কাণ্ড কারখানাই অন্যরকম। $5 পকেটে নিয়ে ফার্গোতে এসে 1 মাসের মধ্যে $240 দিয়ে গাড়ি কিনে ফেলল। আমিন সাহেব খবর পেয়ে বিরক্ত হলেন খুব। গাড়ি কিনলে গাড়ির দরকারটা কি তোমার? শফিক মাথা চুলকে বলেছে, দেশের সম্মানের জন্যই কাজটা করলাম। দেশের সম্মান? দেশের সম্মান মানে? গরিব দেশ করে তো, বুঝলেন না? শালাদের দেখিয়ে দিলাম আর কি। তোমার $200 গাড়ি দিয়ে ওদের দেখিয়ে দিলে? চালাতে জানো গাড়ি? শিখব। এখানেই শেষ নয়। আর্টসের ছাত্র কিভাবে সায়েন্সকে কম্বিনেশনে 4-5টা সাবজেক্ট নিয়ে ফেলল। আমেরিকায় এসে ইতিহাস ভূগোল পড়ে লাভটা কি? পড়তে হলে পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। মিড টার্মের রেজাল্ট হওয়ার পর ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার টয়লা ক্লিন ডেকে পাঠালেন শফিককে। রেজাল্ট ভয়াবহ, 3টি ডি এবং 1টি সি। শফিক, তোমার দেশ কোথায়? শফিক গম্ভীর হয়ে বলল, ইন্ডিয়া ম্যাডাম, ক্যালকাটা সিটি। টয়লা ক্লিন কাগজপত্র ঘেঁটে শফিকের চেয়েও গম্ভীর হয়ে বললেন, কিন্তু আমার কাছে যেসব কাগজপত্র আছে সেখানে লেখা বাংলাদেশ। শফিক মাথা চুলকায়, জবাব দেয় না। তুমি কি দয়া করে ব্যাপারটা আমার কাছে এক্সপ্লেন করবে? রেজাল্ট যা হয়েছে ম্যাডাম, এতে দেশের একটা বদনাম হয়ে যায়, এজন্যই বলি ইন্ডিয়া। টয়লা ক্লিনের গাম্ভীর্য মনে হয় খসে পড়ছে, ঠোঁটের কোণের মৃদু হাসি। তোমার দেশের সব ছাত্র বুঝিয়ে পায়? ম্যাডাম, আমার দেশের ছাত্ররা সব বাঘের বাচ্চা। যে কোনো আমেরিকান স্ট্রেটে ছেলে মেয়েদের এরা কুত করে পানি দিয়ে গিলে ফেলবে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। অর্থাৎ এরা খুব মারাত্মক, একেবারে গ্রিন পিপার। টয়লা ক্লিন বলে দিলেন, ফাইনালে যে করেই হোক এভারেজ সি থাকতেই হবে। জিপিএ 2 কম হলে ভিসা রিনিউ হবে না, দেশে ফিরে যেতে হবে। বাইরে দিনে 6-7 ঘন্টা কাজ করে পড়ারই সময় পাই না ম্যাডাম। কোথায় কাজ করো তুমি? নিক্স প্লেসে, বিয়ার বিক্রি হয় সেখানে। 4 দিন পর শফিকের কাছে টয়লা ক্লিনের এক চিঠি এসে হাজির। প্রতি ঘন্টায় মিনিমাম ওয়েজ $3.50 করে তোমাকে লাইব্রেরিতে একটি কাজ দেওয়া হলো। এখন পড়াশোনার ভালো সুযোগ পাবে। লাভ কিছু হলো না, ফাইনালে দেখা গেল 4টে ডি। টয়লা ক্লিন ভ্রুকুচকে বলল, এখন কি করবে? গভীর সমুদ্রে ম্যাডাম, বিষ খাওয়া ছাড়া উপায় নাই কিছু। আরেকটা কোয়ার্টারের সুযোগ যাতে দেয় এই চেষ্টা করব। প্রথম দিকে কিছু সহজ কোর্স নিলে কেমন হয়? শফিককে দ্বিতীয় কোয়ার্টারের সুযোগ দেওয়া হলো। ডিনের অফিস থেকে পারমিশনের জন্য টয়লা ক্লিনকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হলো। দ্বিতীয় কোয়ার্টারে হলো 2টি ডি এবং 1টি সি ও 1টি এফ। টয়লা ক্লিন গম্ভীর হয়ে বলল, এই ইউনিভার্সিটিতে তুমি আর পড়তে পারছো না শফিক। কি করবে এখন? দেশে ফিরে যাবে? না। ইল্লিগেল এলিয়েন হিসেবে থাকবে? হ্যাঁ। টয়লা ক্লিন শান্ত স্বরে বলল, গুড লাক। আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, কিছু একটা হয়েও যেতে পারে তোমার। শফিক গ্রেভার ইনের কাছে একটা ঘর ভাড়া করে নিক্স প্লেসের কাজে লেগে গেল। নিক্স প্লেস যে মহিলাটি চালায় তার নাম জোসেফাইন নিক্স। লম্বায় 4 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্যের স্বল্পতা সে অবশ্য পুষিয়ে নিয়েছে ওজন দিয়ে। বর্তমান ওজন 230 পাউন্ড। সে ওজনও প্রতি সপ্তাহে বাড়ছে। গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ। গত 6 পুরুষ ধরে আমেরিকায় বাস করেও আফ্রিকার আদিম বর্ণে কিছুমাত্র পরিবর্তন হয়নি। শফিককে চাকরি দেবার সময় সে ঘরে ঘরে গলায় বলল, তোমাকে চাকরি দিচ্ছি একটিমাত্র কারণে, তোমার গায়ের রং কালো। সাদা মানুষগুলোকে ঈশ্বর বিষ্ঠা দিয়ে তৈরি করেছেন। সাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে,
সেটা কি জানো? না, বিষ। আসল হেমলক বিষ। পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। তাই কি? একদম খাঁটি কথা। আমার এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছা করে, কিন্তু তা দেওয়া যায় না, কারণ ফেডারেল আইনে সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। কে কুৎসিত আইন! সাদা কখনো কালোর সমান হয়? জোসেফাইনের এখানে একটি সাদা ছেলেও কাজ করে, কিন্তু তাতে জোসেফাইনের কিছুই যায় আসে না। চক্ষু লজ্জা টজ্জা বলে তার কাছে কিছু নেই। সাদা মানুষদের মুণ্ডপাত না করে সে তার দিন শুরু করে না। হ্যারি, জোসেফাইনের স্বামী, যে আজ জেলে যা খাবি খাচ্ছে, সে কিসের জন্যে, কি কারণে? একটি মাত্র কারণ, জজ সাহেব ছিল সাদা, জুরিরা ছিল সাদা, যে পুলিশ ধরেছে সেও ছিল সাদা। এই অবস্থায় হ্যারির ২০ বছর জেল হবে না তো কার হবে? ইলেকট্রিক চেয়ারে নিয়ে যে বসায়নি সে আমার ওপর মাদাম মেরির অসীম করুণা আছে বলেই। হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সেরকম মনে করারও কোনো কারণ নেই। দিনের মধ্যে দু একবার সে বলবেই, যীশু খ্রিস্টের দয়া, হ্যারি এখন জেলে। বাইরে থাকলে নিক্স প্লেসের অর্ধেক বিয়ার সেই খেয়ে ফেলত। এখন ভালো হয়েছে, জেলে বসে আঙ্গুল চুষছে। কাস্টমারদের সঙ্গে নিত্যদিন খিটিমিটি লেগে আছে। কেউ হয়তো বলল, ব্লাডি ম্যারিতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন। আলবত খাবে, তুমি একা নাও, তোমার ১৪ গোষ্ঠী খাবে। টাকা পয়সা নিয়েও শফিকের সঙ্গে তার খিটমিটি লেগেই আছে। ঘন্টায় $2 বেশি কিছুতেই দেবে না। পোষালে কাজ করো, না পোষালে করবে না। 10 ঘন্টা কাজ করলে সে হিসেব করে বের করে 7 ঘন্টা কাজ হয়েছে। তার বড় মেয়ে এলেনকে নিয়েও তার আধিক্যেতার অন্ত নেই। সুযোগ পেলেই গলা নিচু করে বলবে, খবরদার, কোনো রকম ফষ্টি নষ্টির চেষ্টা করবে না। আমার মেয়েটা খারাপ, একটু ইশারা করলেই সর্বনাশ। আমি যদি দেখি এইসব কিছু হচ্ছে তাহলে খুন করে ফেলবো। হুম। এলেন নিজেও তার মায়ের মতো 3 মণি বস্তা। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করার ইচ্ছা হবার কোনো কারণ নেই, কিন্তু মেয়ের মা তা বোঝে না। মেয়েটির স্বভাব চরিত্র অবশ্য সত্যি সত্যি ভালো নয়। আড়ালে পেলেই শফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করে। একদিন বেশ ভালো মানুষের মতো শফিককে মুভি দেখাতে নিয়ে গেল। মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পর। হার্ডকোর পূর্ণ মুভি একটা। মেয়েটি মেঘস্বরে বলল, সব কায়দা কানুন যাতে শিখতে পারো সেজন্য নিয়ে এলাম, অনেক কিছু জানার আছে। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়। পরিচিতরা ডোরবেল বাজায়। ডোরবেলটি এমন জায়গায় যে অচেনা কারোর চোখে পড়ে না। আনিসের মনে হলো যে এসেছে সে একজন মহিলা। শুধুমাত্র মেয়েরাই দরজায় 2বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে 3য় বার টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই। আনিস দরজা খুলে দিল। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মালিশা। দিনের আলোয় তাকে একেবারেই চেনা যাচ্ছে না। তার উপর সে বেশ সাজগোজ করেছে। কাঁধে লাল টকটকে ভেলভেটের ব্যাগ, সোনালি চুলগুলিকে লম্বা বেনি করে কাঁধের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। রাতের আলোয় যতটা অল্প বয়সী মনে হয়েছিল এখন অবশ্য সেরকম লাগছে না। তুমি কি আমাকে চিনতে পেরেছ? তা পারছি। তুমি মালিশ, মালিশ গিলবার্ট। আমি কি ভেতরে এসে বসতে পারি? হ্যাঁ, পারো। মেয়েটি ঘরে ঢুকেই বলল, তুমি সন্ধেবেলা ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে কোনো একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজ আমার জন্মদিন। শুভ জন্মদিন মালিশা। ধন্যবাদ। তুমি কি যাবে আমার সঙ্গে? আনিস ইতস্তত করতে লাগলো। তোমার ইচ্ছা না হলে যেতে হবে না। আনিস বলল, কোথায় যেতে চাও? আমার পকেটে $40 আছে। এর মধ্যে হয় এরকম কোনো রেস্টুরেন্ট, মেক্সিকান খাবার তোমার পছন্দ হয়? সেগুলি বেশ সস্তা। মেক্সিকান খাবার আমার খুব পছন্দ। তোমাকে খুব ভালো একটা রেস্টুরেন্টে নেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু কি করব বলো, রোজগার পাতি নেই, হাই স্কুল পাশ করিনি, কাজেই রেস্টুরেন্টের ওয়েট্রেস আর বেবি সিটিংয়ের বেশি কিছু পাই না।
$40 জমাতে হলে আমাকে 2 মাস রোজ 8 ঘন্টা করে কাজ করতে হয়। আনিস বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বরং ডিনারটা কিনি। মালিশা হেসে ফেলল। এখন আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু শিগগিরই আমি মাল্টিমিলিয়নিয়ার হচ্ছি, কাজেই টাকা খরচ করতে মায়া লাগে না আমার। আনিস বলল, মিলিয়নিয়ার সত্যি সত্যি হচ্ছ তুমি? ইউ বেট। আমার মা ডলারের বস্তার উপর শুয়ে আছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যদি বিষ টিস খাইয়ে দিই। আমিও বুড়িকে ভজিয়ে রাখছি, প্রতি সপ্তাহে চিঠি দেই। মা, মা, তোমার শরীর কেমন আছে? ঠিকমতো ওষুধপত্র খাচ্ছ তো? গরমের সময় অবশ্যই হাওয়াই থেকে ঘুরে আসবে। হা হা হা। আনিস হেসে ফেলল। মালিশা বলল, বুড়ো বুড়ি হলেই মানুষ এরকম হয়ে যায়, ডলারই তখন প্রধান হয়ে দাঁড়ায়, জীবন দিয়ে ডলার আগলে রাখে। আমার মতে 50-এর ওপর বয়স হলেই তাকে ঘাড় ধরে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসা উচিত। না না, আমি খুব সিরিয়াস। জানো তুমি আমার মারা কত টাকা আছে? আন্দাজ করতে পারো? না। মা 2 নম্বর বিয়ে করে একজন পোল ব্যবসায়ীকে, তার হচ্ছে সি কার্গোর ব্যবসা। আমার স্টেপফাদার মারা যাবার পর সবকিছু আমার মা পেয়েছে। তার মধ্যে আছে রাজপ্রাসাদের মতো 2টি বাড়ি, একটি ফ্লোরিডাতে, অন্যটি বোহেমিয়া আইল্যান্ডে। মা সবকিছু বিক্রি করে ডলার বানিয়ে ব্যাংকে জমা করেছে, নিজে গিয়ে উঠেছে ওল্ড হোমে। সস্তায় থাকা খাওয়া যায়। বিশ্বাস করতে পারো? বিশ্বাস করা কঠিন। আমি তারই মেয়ে, আর দেখো $40 খরচ করতে আমার গায়ে লাগছে। আনিস দেখল মেয়েটির চোখ ছলছল করছে। আমেরিকান মেয়ে কাঁদবে না ঠিকই, এরা মচকাতে জানে না। আনিস বলল, 6টার আগে নিশ্চয়ই তুমি খেতে যাবে না? কফি খাও একটু। কফিতে দুধ চিনি নাও তুমি? 2 চামচ চিনি, দুধ চাই না। আনিস কফি বানাতে বানাতে বলল, মিলিয়নিয়ার যখন হবে তখন এত টাকা খরচ করবে কিভাবে? প্রথমে প্লাস্টিক সার্জারি করব। আমার বুক দুটি বড়ই ছোট, সিলিকন রাগ দিয়ে বড় করব। আমাকে দেখে অবশ্য বোঝা যায় না আমার বুক এত ছোট। আমি অন্য ধরনের ব্রা ব্যবহার করি, ফোম ব্রা। ও আচ্ছা, এই ব্রাতে ছোট বুকও খুব অ্যাট্রাকটিভ মনে হয়। ব্রা খুললে তুমি হতাশ হবে। দেখতে চাও? না না, ঠিক আছে। বিশ্বাস হচ্ছে তোমার কথা? তাছাড়া আমার নাকটাও বেশি ভালো না, মনে হয় অনেকখানি ঝুলে আছে, তাই না? আমার তো মনে হয় না। তোমার সৌন্দর্যবোধ নেই, তাই বুঝতে পারছো না। নাকটা অল্প একটু তুলে দিলেই সব বদলে যাবে। কেমন বদলাবে? যেমন ধরো, তখন যদি তোমাকে বলি ব্রা খুলেই দেখবে আমার বুক দুটি টাইনি, তুমি দেখতে চাও? তুমি বলবে, তাই নাকি? কই দেখি তো। আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মালিশা, তুমি বেশ বুদ্ধিমতী। আমার মায়েরও তাই ধারণা। মা বলেন, বুড়ো বয়সে কোনো ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা, বিশেষ করে সেই মেয়ে যদি আমার মতো ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে মালিশা? ভালো। আরেক কাপ নেবে? দাও। তোমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান? না, বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সেটা আবার কোথায়? ইন্ডিয়ার পাশে ছোট একটা দেশ। সেখানেও কি ইন্ডিয়ার মতো লক্ষ লক্ষ মানুষ থালা হাতে খাবারের জন্য ঘুরে বেড়ায়? কোথায় শুনেছো এসব? আগে বলো সত্যি কিনা। ডাস্টবিনের পাশে ছোট ছোট ছেলেমেয়েরা বসে থাকে, কখনো কেউ এসে খাবার ফেলবে সেই আশায়। বলো, সত্যি না? নাকি তোমার স্বীকার করতে লজ্জা লাগছে? আনিস ইতস্তত করে বলল, সত্যি নয়, বড় বড় অভাব হয়েছে। সে তো পৃথিবীর সব দেশেই হয়েছে, ইউরোপে হয়নি? আমেরিকাও তো ডিপ্রেশন হয়েছে। আনিস, তুমি রেগে যাও কেন? তোমাকে রাগাবার জন্য আমি বলিনি। তোমার যা ভাবো দেশটি মোটেও সেরকম নয়। পর মুহূর্তে ভালো মানুষের মতো বলল, ইলেকট্রিসিটি আছে? এসব জিজ্ঞেস করছো কেন? কারণ জানতে ইচ্ছে হচ্ছে। বলতে ইচ্ছে না হলে বলবে না। আনিস গম্ভীর মুখে বলল,
না মালিশা, ইলেকট্রিসিটি ফিটি নেই, গাড়ি ফাড়িও নেই। শহরে বাস সার্ভিসের বদলে আছে এলিফ্যান্ট সার্ভিস, হাতির পিঠে চড়ে যাওয়া আসা। ঠাট্টা করছো? তা করছি। কেউ আমার সঙ্গে ঠাট্টা করলে আমার ভালো লাগে না। প্লিজ আমার সঙ্গে ঠাট্টা করবে না। এবং আমি সরি। সরি কি জন্যে? তোমাদের দেশের কথা বলে হার্ট করেছি, সেই জন্যে। আমার যখন টাকা হবে তখন আমি তোমার দেশ দেখতে যাব। বেশ তো। দেশে তোমার কি বউ আছে? না। কোনো সুইট হার্ট? না, তাও নেই। আমি মনে মনে আশা করছিলাম তুমি বলবে না। বিবাহিত লোকদের আমার ভালো লাগে না। টুনটুন করে ঘন্টা বাজছে। যে এসেছে সে যদিও ডোরবেল বাজাচ্ছে, তবু লোকটি অপরিচিত। এরকম করে ঘন্টা কেউ বাজায় না। ছোট বাচ্চাদের মতো অনবরত টিপেই যাচ্ছে। আনিস দরজা খুলে অবাক হয়ে গেল। নিশানাথ বাবু। নিশানাথ বাবু ঢুকেই মুগ্ধ কণ্ঠে বললেন, এই মেয়েটি বড় সুন্দর তো, দুর্গা প্রতিমার মতো চোখ। মালিশা বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বলছেন? আমার দিকে তাকিয়ে বলছেন, তাই জিজ্ঞেস করছি। নিশানাথ বাবু হাসি মুখে বললেন, আমি বলছি এই মেয়েটিকে, আমাদের এক ডগস, এই চোখের মতো অপূর্ব চোখ। মালিশা হাসি মুখে বলল, আমার নাম মালিশা। আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনি কি আমার সঙ্গে দয়া করে ডিনার খাবেন? খাবো না কেন? নিশানাথ বাবুর ভাব দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন প্রশ্ন শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে কিন্তু মাত্র $40 আছে। মেক্সিকান রেস্টুরেন্টে গেলে মনে হয় এতেই 3 জনে হয়ে যাবে। কি বলেন? টেকো খেতে আর কয় পয়সা লাগবে? হয়েও থাকবে, দেখবে। নিশানাথ বাবু ঠিকানা জোগাড় করে কি জন্য হঠাৎ এসেছেন আনিস বুঝতে পারল না। নিশানাথ বাবু ফার্কুতে এসেছিলেন বাংলাদেশের স্টল দেখতে। সেখান থেকে আনিসের কাছে এসেছেন, কারণ রেহানা বিশেষভাবে বলে দিয়েছেন আনিসের ঘর হয়ে আসতে। হঠাৎ করে আনিসের সঙ্গে দেখা করে আসতে হবে কেন, নিশানাথ বাবু বুঝতে পারেননি। অনেক কিছু তিনি বুঝতে পারেন না। আসতে বলা হয়েছে, তিনি এসেছেন, ব্যাস। আনিস বলল, বাংলাদেশের স্টল কেমন দেখলেন? চমৎকার। ওই টম ছোকরা কী সব কায়দা কানুন করে দিয়েছে, আমি স্তম্ভিত। টেবিলটাতে হার্ডবোর্ড ফোর্ড লাগিয়ে রং টং দিয়ে এমন করেছে, দেখে মনে হয় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ছোকরার গুণ আছে। মালিশা অপ্রাসঙ্গিকভাবে বলল, আপনার নামটা কি দয়া করে বলবেন? আমার নাম নিশানাথ। এই নামের মানে কি? এর মানে হলো গড অব দ্য ডার্কনেস। বাহ, মজার নাম তো। নিশানাথ বাবু সিগারেট ধরিয়ে বললেন, ওই টম ছোকরার গুণ আছে, হুলস্থুল করছে, বুঝলেন নাকি আনিস সাহেব? পেছনে হার্ডবোর্ডের ওপর বৃষ্টির ছবি এঁকেছে। ছবির দিকে তাকালেই বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়, মনে হয় ব্যাঙ ডাকছে চারদিকে। মালিশা বলল, ব্যাঙ ডাকছে মানে? আমাদের দেশে বৃষ্টি হলেই ব্যাঙ ডাকে। সেই শব্দ জগতের মধুরতম ধ্বনির একটি। তুমি না শুনলে বুঝতে পারবে না। ব্যাঙের ডাক তো আমি শুনেছি, ওর মধ্যে মধুরতর কি আছে? এইসব আপনি কি বলছেন? মালিশা, তোমাকে বোঝানো যাবে না। নিশানাথ বাবু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মালিশা অবাক হয়ে বলল, আপনি অদ্ভুত লোক, সত্যিই অদ্ভুত। মালিশার বাড়ি ফিরতে বেশ রাত হলো। মেট্রোপলিটন বাসে উঠতে গিয়ে দেখে 1টার উপর বাজে। ফাঁকা বাস, সে ছাড়া অন্য কেউ নেই। একটি 90 বছরের বুড়ি ছিল। সে 12 স্ট্রিটে নেমে গেল। নামবার সময় বুড়িটি বলল, আমাকে একটু হাত ধরে নামিয়ে দেবে? মালিশা এমন ভাব করল যেন সে শুনতে পায়নি। বুড়ি দ্বিতীয়বার কিছু না বলে নিজে নিজেই নামল। এই বয়সেও রাত দুপুরে একা একা বাসে চড়া চাই। খোঁজ নিলে দেখা যাবে পাস বই ভর্তি ডলার। তবু $5 খরচ করে ক্যাব ডাকবে না। দেশে একটা ফেডারেল আইন থাকা দরকার, যে আইনে 70-এর উপর বয়স হলে সব টাকা পয়সা সরকারের কাছে সারেন্ডার করে নির্বাসনে যেতে হয়। বাস ডাউনটাউনে আসতে মালিশা নেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাস থেকে মালিশা লক্ষ্য করল তার হাত পা শিরশির করছে। নির্ঘাত আবার জ্বর আসছে। এরকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগলো।
শরীর বেশ খারাপ হবার আগেই অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট এভিনিউতে। মালিশার ইচ্ছে হলো বাসের জন্য না হেঁটে একটি ক্যাব ডাকে। সে খোলা একটি টাবার্নে ঢুকে পড়ল। ক্যাব কোম্পানিকে টেলিফোন করতে হবে। জন টিভিলটার রেকর্ড বাজছে উচ্চস্বরে। কোমর জড়াজড়ি করে ডায়াসের কাছে 2-3টে ছেলে মেয়ে নাচছে। সেদিকে তাকিয়ে মালিশার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। হ্যালো মালিশা, গা গরম করবে নাকি? নাচবে এক পাক? মালিশা তাকালো, কিন্তু ছেলেটিকে চিনতে পারল না। মালিশা, এসো। না। না কেন? আমার শরীর ভালো লাগছে না। মালিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চিনতে পারছে না কেন? ছেলেটি এসে পরিচিত ভঙ্গিতে হাত ধরল। গলার স্বর নামিয়ে বলল, যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? আমার অ্যাপার্টমেন্টে। দুজনের ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে, কি বলো? না। না কেন? আসো, আমি তো অপরিচিত কেউ নই। আগেও তো তোমার সঙ্গে ডেটে গিয়েছো। এসো এসো, খুব ফান হবে। রাহিলা দরজা খুলে দেখতে পেলেন 6 ফুট লম্বা টম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, খালি গা, পরনে জিনিসের একটা হাফ প্যান্ট, পায়ে জুতো টুতো কিছুই নেই। আমি রুনকির সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? রুন রুন কি? রাহেলা একবার ভাবলেন, বলেন রুনকি বাড়ি নেই, কোথায় গেছে জানি না, কিন্তু বলতে পারলেন না। টম ভারী গলায় বলল, তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না। আমার নাম টমাস গ্রে। আমি রুনের বন্ধু। না, আমি ভেতরে এসে তোমার কার্পেট নোংরা করব না। পায়ে আমার প্রচুর ময়লা। রাহেলা রুনকির ঘরে উকি দিলেন। রুনকি চুল ছেড়ে চুপচাপ বসে আছে। হালকা সুরে পোলকা মিউজিক বাজছে। রুনকির সামনে গাদাখানেক বইপত্র ছড়ানো। রাহেলা দরজার বাইরে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলেন, রুনকি। ভেতরে এসো মা। রুনকি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রুনকি হাসি মুখে বলল, কথা বলতে চাইলে বলো, এত গম্ভীর হয়ে আছো কেন? রাহেলা থেমে থেমে বললেন, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার মঙ্গল চাই। এই সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে? আছে। রাহেলা মুখ কালো করে বললেন, আমি তা জানতাম না। ঠাট্টা করছিলাম মা, তুমি ঠাট্টা বুঝতে পারো না, এ তো বড় মুশকিল। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি চাই না তুমি টমের সঙ্গে মেলামেশা করো। রুনকি খানিকক্ষণ চুপ থেকে বলল, টম কি এসেছে? রাহেলা উত্তর দিলেন না। রুনকি ঝড়ের বেগে নিচে নেমে গেল। রাহেলারও ইচ্ছে হলো নিচে নামেন, কিন্তু নামলেন না। নামলেই হয়তো দেখবেন দুজন জড়াজড় করে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আমেরিকায় বাস করার পরও এই দৃশ্য তার ভালো লাগে না। রাহেলা মন্থর পায়ে নিজ ঘরের দিকে এগোলেন। তার কিছুক্ষণ পর রুনকি আবার উপরে উঠে এলো। নিজের ঘরে বসেই রাহেলা বুঝতে পারলেন রুনকি সাজগোজ করছে, হালকা সুরে শীষ দিচ্ছে। মেয়েদের শীষ দেয়া একটা কুৎসিত ব্যাপার। সেই রাত্রে রুনকি আর বাড়ি ফিরল না। ক্লাস থেকে বেরোনো মাত্র অ্যান্ডারসনের সঙ্গে দেখা। অ্যান্ডারসন লোকটি ফুর্তিবাজ। দেখা হলেই একটা মজাদার কথা বলবে কিংবা জিভ বের করে ভেঙচি দেবে। কে বলবে সে হেটারোসাইক্লিক কম্পাউন্ডের একজন বিশেষজ্ঞ, একজন ফুল প্রফেসর। আনিস বলল, হ্যালো অ্যান্ডারসন। অ্যান্ডারসন একটি চোখ বন্ধ করে অন্য চোখ পিটপিট করতে লাগলো। আনিস হেসে ফেলতেই সে বলল, তোমার সঙ্গে কথা আছে আনিস, এসো, কফি খেতে খেতে বলবো। কফি হাউসে তিল ধারণের জায়গা নেই। ফাইনাল এগিয়ে এসছে। ছেলেমেয়েরা বই খাতা নিয়ে ভিড় জমাচ্ছে হাউসে। কেউ টেবিল ছাড়ছে না। খুপড়ি ঘরগুলির একটিতে জায়গা পাওয়া গেল মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর। আনিস বলল, কি বলবে বলো। ইদানিং কি তুমি অল্প বয়সী একটি সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আনিস অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি জন্য জিজ্ঞেস করছো? কারণ আছে। আমেরিকা একটি ফ্রি কান্ট্রি। তুমি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে কিছুই যায় আসে না। কিন্তু এই ক্ষেত্রে একটি প্রবলেম হয়েছে। কি প্রবলেম? অ্যান্ডারসন গম্ভীর মুখে বলল, মেয়েটি একটি প্রস্টিটিউট। আনিস চুপ করে রইল। অ্যান্ডারসন আবার বলল, তুমি প্রস্টিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না,
কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়তো মেয়েটি তোমাকে এসে বলবে, আমার পেটে তোমার বাচ্চা, অ্যাবর্শনের জন্য $1000 দরকার। আনিস গম্ভীর মুখে বলল, জানলে কি করে মেয়েটি একটি প্রস্টিটিউট? আমি জানি না। মেয়েটির নাম নিশ্চয়ই মালিশা, ঠিক না? আনিস জবাব দিল না। জোসেফাইন পঞ্চমবারের মতো শফিকের চাকরি নট করে দিল। তোমার মতো মিনমিনে শয়তান ফাজিল আর অকর্মাকে ছাড়াও আমার চলবে। শুক্রবারে এসে পাওনা গন্ডা বুঝে নেবে। বুড়ির রেগে যাওয়ার কারণ, শফিক একজন কাস্টমারের নাকে গদাম করে ঘুষি মেরেছে। বেচারা দোষ হচ্ছে সে নাকি শফিকের দেশ বাংলাদেশ শুনে কোমরে হাত দিয়ে হায়নার মতো হেসেছে। জোসেফাইন চোখ লাল করে বলেছে, হেসেছে বলেই ঘুষি মারবো? খুশি হয়ে বেচারা হেসেছে। খুশি হয়ে হেসেছে মানে? এই হাসি খুশি হওয়ার হাসি? কিসের হাসি সেটা? বলো তুমি, কিসের হাসি? কিসের যে হাসি তা অবশ্য শফিকও জানে না। হয়তো বিনা কারণে হেসেছে, কিন্তু শফিকের মেজাজ সকাল থেকে খারাপ যাচ্ছিল। সকালবেলাতে খবর পাওয়া গেছে জেমস টাউনের রকিবউদ্দিন একটি রেস্টুরেন্ট দিচ্ছে। মন খারাপ করার মতো খবর নয়, কিন্তু রেস্টুরেন্টের নাম দিয়েছে ইন্ডিয়া হাউস। শফিককে টেলিফোন করে বলল, বাংলাদেশের নাম তো কেউ জানে না, কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম জগৎজোড়া, কাজেই নাম দিলাম ইন্ডিয়ান হাউস। আপনি ভাই ফার্গুস সব বাঙালিদের খবর দেবেন, ইনশাল্লাহ আগামী মাসেই খুলব। শফিক মেঘস্বরে বলল, ইন্ডিয়া হাউস নাম দিয়েছেন? এখনো ফাইনাল করিনি। ইন্ডিয়া ফুডসও দিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া থাকবেই? হ্যাঁ, তা তো থাকতেই হবে। শোনেন ভাই, আপনাকে যদি আমি ফার্গুতে দেখি, তাহলে আপনাকে আমি খুন করে ইলেকট্রিক চেয়ারে বসবো, বুঝেছেন? আপনি কি বলছেন বুঝতে পারছি না। চুপ শালা। শফিক টেলিফোন রেখে নিক্স প্লেসে এসেই কাস্টমারের নাকে ঘুষি বসালো। জোসেফাইন এবার সত্যি সত্যি রেগেছে। এই পর্যন্ত 3বার বলেছে, শফিক, তোমাকে যেন আর না দেখি, যথেষ্ট হয়েছে। শফিক নিজের ঘরে ফিরে এসে দেখে ইমিগ্রেশন থেকে চিঠি এসেছে। সে যেন চিঠি পাওয়ার 7 দিনের ভেতর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অফিসার রবার্টসনের সঙ্গে দেখা করে। শফিককে এ নিয়ে খুব চিন্তিত মনে হলো না। তার মাথায় ঘুরছে কি করে হারামজাদা রহমানকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। একটা বাংলাদেশের রেস্টুরেন্ট নিয়ে ফেললে কেমন হয়? খুব কি কঠিন ব্যাপার? নাম দেওয়া যেতে পারে দি মেঘনা, এ প্লেস ফর এক্সোটিক বাংলাদেশি ফুড। কিন্তু ফুড কি এক্সোটিক হবে? শব্দটা ঠিক আছে নাকি? এইসব ব্যাপারে রুনকি একজন ছোটোখাটো বিশেষজ্ঞ। শফিক টেলিফোন করলো তৎক্ষণাৎ। টেলিফোন ধরলেন রাহেলা। আমি শফিক। বুঝতে পারছি, কি ব্যাপার? খালা, আমরা একটা রেস্টুরেন্ট দিচ্ছি, নাম হচ্ছে আপনার দি মেঘনা। কি দিচ্ছ? রেস্টুরেন্ট, বাংলাদেশি সব খাবার টাবার পাওয়া যাবে। আজ সন্ধ্যায় বাসায় এসে সব আলাপ করব। রাহেলা গম্ভীর গলায় বললেন, সন্ধ্যাবেলা আমরা থাকবো না। ও আচ্ছা, রুনকি কি একটু দিন, ওর সঙ্গে কথা বলি। রুনকি তো নেই। নেই মানে? রাহেলা থেমে থেমে বললেন, তুমি কি কিছু জানো না? না, কি জানবো? রুনকি এখন আমাদের সঙ্গে থাকে না। কোথায় থাকে তাহলে? রাহেলা ঠান্ডা স্বরে বললেন, আমি জানি না কোথায় থাকে। শফিক অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, কই, আমাকে তো কিছু বলেননি। তোমাকে বলতে হবে কেন? তুমি কে? রাহেলা টেলিফোন নামিয়ে রেখে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। এই শহরে আর থাকতে পারবেন না, অনেক দূরে চলে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে আড়ালে, যাতে কেউ কখনো রুনকির খোঁজে টেলিফোন করতে না পারে। রুনকি গিয়ে উঠেছে টমের ওখানে। দুটি অবিবাহিত ছেলেমেয়ের একসঙ্গে বাস করা এমন কিছু অবাক হওয়ার মতো ঘটনা নয়। বিয়ের মতো এমন একটি প্রাচীন ব্যবস্থা কি আর এত সময় পর্যন্ত ধরে রাখা যায়? এখন হচ্ছে লিভিং টুগেদার, যতদিন ইচ্ছে একসঙ্গে থাকা, যখন আর ভালো লাগছে না তখন দূরে সরে যাওয়া। কারো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব থাকলেই ভালোবাসার শিকলে আটকে যায়। শিকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে? টম যেখানে থাকে সেটি কোনো অ্যাপার্টমেন্ট নয়, চমৎকার একটি বাড়ি।
সামনে লন আছে, ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিং পুল। বাড়ির মালিক 1 মাসের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড। সেজন্য সে বাড়িটা 4 মাসের জন্য ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র, মাসে $400। সবটা টাকা একসঙ্গে দিতে হবে। টমের বাড়ি পছন্দ হয়ে গেল, রাজপ্রাসাদের মতো বাড়ি। পছন্দ না হয়ে উপায় আছে? আমি নিব তোমার বাড়ি। টমের পোশাক আশাক দেখে বাড়ির মালিক ঠিক ভরসা পায় না, গম্ভীর হয়ে বলে, $1600 একসঙ্গে দিতে হবে কিন্তু। বেশ তো, নিয়ে আসবো বিকেলে। তুমি ঘরে থাকবে তো? যেহেতু বিকেলে গেলে ভদ্রলোককে ঘরে পাওয়া যাবে, সেহেতু টম আর বিকেলে গেল না। পরদিন দুপুরে গিয়ে হাজির। ভদ্রলোক ঘরে নেই। তার স্ত্রী দরজা খুলল। টম হাসি মুখে বলল, আমি তোমার বাড়ি ভাড়া করতে এসেছি। তোমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য সে অপেক্ষা করছিল। তুমি কি $1600 নিয়ে এসেছো? নিয়ে এসেছি। টম কাঁধের ব্যাগ থেকে কাগজে মোড়া একটি পেন্টিং বের করলো। গম্ভীর মুখে বলল, এর দাম কম করে হলেও $3000। তোমাকে জলের দামে দিচ্ছি। ভদ্র মহিলা স্তম্ভিত। ভয় নেই, পছন্দ না হলে নগদ দাম দেব। দেখো ভালো করে। সন্ধ্যাবেলার ছবি। পুরনো ধরনের একটি লাল রঙের ইটের বাড়ির ভাঙা জানালা দিয়ে একটি কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটির চোখে মুখে সূর্যের রক্তিম আলো। ছবি থেকে চোখ ফেরানো মুশকিল। ভদ্রমহিলা আমতা আমতা করে বললেন, আমার হাজবেন্ডের সঙ্গে কথা না বলে তো রাখতে পারি না। বেশ, তাহলে নগদ দাম দিচ্ছি। টম গম্ভীর মুখে পকেটে হাত রাখল। পকেটে একটি মাত্র $50 নোট। ভদ্রমহিলা থেমে থেমে বলল, তার চেয়ে এক কাজ করো, ছবিটা রেখে যাও, আমি ওর সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। বেশ তো, বেশ তো। টম জানে এই মেয়েটির স্বামীকে ছবিটি রাখতেই হবে। অবশ্যই একটি ভালো ছবি হাতছাড়া হলো, তাতে কিছুই আসে যায় না, কাউকেই ধরে রাখা যায় না, সমস্তই হাতছাড়া হয়ে যায়। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আসছিল এর দ্বিতীয় পর্ব। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।